বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী। আজকে আমরা একটা সুন্দর টপিক সিলেক্ট করেছি, সেটা হচ্ছে সিপিসি কিংবা দেওয়ানি কার্যবিধি 1908 সালের আমাদের দেওয়ানি সংক্রান্ত প্রসিডিউরাল যে আইনটা আছে সেটার অর্ডারগুলো মনে রাখার উপায় কি। অনেকে এটা প্রশ্ন করে থাকেন যে স্যার, সিপিসি তো অনেক অর্ডার, প্রায় 50টা অর্ডার এবং 158টা সেকশন, তো অর্ডারগুলো কিভাবে মনে রাখবো। দ্বিতীয় একটা প্রশ্ন করে থাকেন যে কেন সিপিসিতে কেন সেকশন, কেন অর্ডার, অন্য আইনের মতো শুধু সেকশন নেই কেন। যেমন আমরা যদি পেনাল কোডের ধরি, যেমন আমরা যদি সিআরপিসিকে ধরি, কিংবা অন্য কোনো আইন যেমন স্পেসিফিক রিলিফ অ্যাক্ট কিংবা কন্ট্রাক্ট অ্যাক্ট, সব আইনে মোটামুটি সেকশনে বিভক্ত। সিপিসি কেন অর্ডার এবং সেকশনে বিভক্ত, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর অন্যতম কারণ হচ্ছে যে সিপিসিতে দুইটা গুরুত্বপূর্ণ কারণ বলা যেতে পারে অর্ডার এবং সেকশনে বিভক্ত হওয়ার। নম্বর ওয়ান, সেকশনগুলো মূলত একজন ব্যক্তিকে, একজন ইন্ডিভিজুয়ালকে, বাংলাদেশের একজন নাগরিককে মূলত ডিরেকশন দিয়েছে, যেটা করো। সেকশন দিয়ে ডিরেকশন দেওয়া আছে। তাহলে সেকশন উইল ইন্ডিকেট দ্য রাইট অ্যান্ড ডিউটি অফ এ পারসন। একজন ব্যক্তি কি করবে, হোয়াট এবং হুইচ, এই প্রশ্নের উত্তর দেওয়া আছে সেকশনগুলোতে। আর অর্ডারগুলোতে এটা কিভাবে করতে হবে। যেমন সেকশনে বলে দেওয়া আছে যে এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড বাই দ্য সাবমিশন অফ দ্য প্লেন্ট। প্রত্যেকটা মামলা প্লেন্ট সাবমিশনের মাধ্যমে শুরু করতে হবে। এর মানে কি? এর মানে হচ্ছে একটা ডিরেকশন দিল যে তুমি মামলা শুরু করবা প্লেন্ট সাবমিশনের মাধ্যমে, অন্য কোনো জিনিস দিয়ে না। অর্থাৎ কোনো অ্যাপ্লিকেশন দিয়ে না, কিংবা কোনো রকম পিটিশন দিয়ে না, মামলা শুরু করতে হবে প্লেন্ট সাবমিশনের মাধ্যমে, কিংবা কোনো দরখাস্ত দিয়েও না। মামলা শুরু করতে, এমনকি ওরালিও মামলা শুরু করা যাবে না, মামলা শুরু করতে হবে প্লেন্ট সাবমিশনের মাধ্যমে। তাহলে এটা ডিরেকশন দিল। কিন্তু এখন এই ডিরেকশনটা, স্যার হাউ টু ফাইল এ স্যুট, হাউ টু ইনস্টিটিউট এ স্যুট, হাউ টু ফাইল দ্য প্লেন্ট, কিভাবে স্যার আমি প্লেনটা ফাইল করব, এই যে কিভাবে, এটা একটা প্রসিডিউরাল ইস্যু। আমি যখন বলবো তুমি কিভাবে কাজ করেছো, স্যার এইভাবে এইভাবে কাজ করেছি, তুমি এই কাজটা করো, আজকে সকালে তুমি বাসায় যাবে, এটা একটা ডিরেকশন। কিভাবে বাসায় যাবে? প্রথমে হচ্ছে সাইকেলে কিংবা বাসে কিংবা ট্রেনে, যেভাবেই হোক তুমি বাসায় যাবে। তো আমি যে পদ্ধতিগুলো বলছি এটা কিন্তু একটা প্রসিডিউরাল ইস্যু। সিপিসির সেকশনগুলোতে মূলত ডিরেকশনটা শুধু দেয়া আছে, আর প্রসিডিউরটা বলা আছে অর্ডারগুলোতে। তাহলে অর্ডারকে বলা যেতে পারে যে অর্ডারস আর দ্য প্রসিডিউরাল মেথডস অফ দ্য সেকশনস। অর্ডারগুলো মূলত প্রসিডিউরাল পদ্ধতি আলোচনা করা আছে সেকশনগুলোর। সেকশনগুলোতে মূলত ডিরেকশন দেয়া আছে এবং অর্ডারগুলোতে মূলত সেই ডিরেকশনটা কিভাবে পালন করতে হবে সেটা বলা আছে। আরেকটা ইস্যু আছে, সেটা কি, সেকশনগুলো যেহেতু সাবস্টেন্টিভ তাহলে এগুলো বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিছু ডিরেকশন দেওয়া আছে। এই জন্য এগুলোকে অ্যামেন্ড করতে গেলে, চেঞ্জ করতে গেলে, পরিবর্তন করতে গেলে পার্লামেন্ট লাগবে। তাহলে দ্য সেকশন উইল বি অ্যামেন্ডেড বাই দ্য ডিক্লারেশন অফ দ্য পার্লামেন্ট। পার্লামেন্টের আদেশের মাধ্যমে সেকশনগুলো অ্যামেন্ডেড হবে, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ ইস্যু। এখানে কিছু ডিরেকশন দেওয়া আছে, এটা করতে হবে, এটা করা যাবে না, ডিরেকশন দেওয়া আছে। যেমন সেকশনে বলা আছে যে আফটার সাবমিশন অফ দ্য প্লেন্ট এ সমন মাস্ট বি সার্ভ টু দ্য ডিফেন্ডেন্ট। অর্থাৎ প্লেন সাবমিশনের পর একটা সমন দিতে হবে বিবাদীকে, যার বিরুদ্ধে মামলা করছে তাকে, কারণ সে তো জানতে হবে কেন তার বিরুদ্ধে মামলা করলো, কে মামলা করলো, মামলার ফ্যাক্ট কি, মামলার ইস্যু কি, কবে মামলা করলো, এটা ডিফেন্ডেন্টকে জানতে হবে, নাহলে সে প্রিপারেশন নিয়ে কোর্টে আসবে কেন। তাহলে এই যে ডিফেন্ডেন্টকে জানতে হবে, এটা বলেছে যে তাহলে সমন দাও, একটা সমন সার্ভ করো ডিফেন্ডেন্টকে। কে বলেছে? আইন বলেছে। আইনের কোনটা অংশ বলেছে? সেকশন বলেছে। তাহলে সেকশনে মূলত ডিরেকশন দেওয়া থাকে। এখন স্যার, হাউ টু ডেলিভার এ সমন, কিভাবে একটা সমনকে ডেলিভার করতে হবে। এখন এইটা হাউ মানে কি, কিভাবে, প্রসিডিউর, এই প্রসিডিউরগুলো বলা আছে অর্ডার 5 অর্থাৎ অর্ডারে। তাহলে দেয়ার ইজ এ ভেরি ডিফারেন্স বিটুইন অর্ডার অ্যান্ড সেকশন। সেকশন ইজ দ্য ইন্ডিকেশন অফ দ্য রাইট অ্যান্ড ডিউটি, অ্যান্ড অর্ডার ইজ দ্য ইমপ্লিমেন্ট প্রসিডিউরস অফ দোজ রাইটস অ্যান্ড ডিউটিস। ওই রাইটগুলো কিভাবে ইমপ্লিমেন্টেড হবে, these have been explained or mentioned in the orders. এগুলো অর্ডারে উল্লেখ করা হয়েছে। এখন একটা প্রশ্ন, আরো একটা প্রশ্ন দাঁড়ালো, স্যার অর্ডারগুলো কোনোভাবেই মনে থাকে না। অর্ডারগুলো আমরা যখন পড়ি তখন আমরা মূলত অর্ডারের ভিতরের রুলগুলো পড়ার চেষ্টা করি। এখন অর্ডারের যে সিকোয়েন্স, এগুলো কিভাবে,
এটা খুবই সোজা। অর্ডারের সিকোয়েন্স আমরা যখন পড়ি তখন আমরা আসলে অর্ডারের অ্যাট এ গ্লান্স অর্থাৎ পুরো অর্ডারকে একবারে দেখার চেষ্টা করি না। আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথমেই অর্ডারটা খুলে অর্ডারের সাবরুল কিংবা রুলগুলো পড়ার চেষ্টা করি। প্রাচীন ইনকা সভ্যতা, এটা অনেক প্রাচীন একটা সভ্যতা। এই সভ্যতা প্রায় 2 থেকে 2,500 বছর আগের একটা সভ্যতা, যেটা পেরু, এখনকার যে পেরু, সে পেরুর মূলত দুর্গম এলাকা, পাহাড়ি এলাকায় এই সভ্যতা গড়ে উঠেছিল। এই সভ্যতার বৈশিষ্ট্য কি? এই সভ্যতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানকার যে স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার, যে অবকাঠামো, সেই অবকাঠামোগুলো খুব নান্দনিক এবং এগুলো এখনো রহস্যে ঘেরা। এগুলো কিভাবে তৈরি করা হয়েছে এটা। তো এই মাচু পিচুতে খুব রিসেন্ট একটা বিষয় আবিষ্কার হয়। মাচু পিচুতে কিছু স্ট্রাকচার যেগুলো আমরা বুঝতে পারিনি যে এগুলো আসলে কিসের স্ট্রাকচার। কিছু দাগ ভূমিতে কিংবা মাটিতে অনেক দাগ ছিল আর কি। এই দাগগুলো কিংবা এই স্ট্রাকচারগুলো কিসের, এগুলো আমরা দেখে বুঝতে পারিনি। একদিন মাচু পিচুর উপর দিয়ে, অর্থাৎ এই ইনকা সভ্যতার যে সিভিলাইজেশনের যে আর্কিওলজিক্যাল হেরিটেজ যে জায়গাটা, আমরা জানি এটা ওয়ার্ল্ড হেরিটেজের একটা পার্ট এখন, সেটার উপর দিয়ে একদিন প্লেন চলে গেছে কিংবা একটা ড্রোন চলে গেছে। ড্রোনে যে ভিউ আসছে সেটা দেখা গেছে এই দাগগুলো আসলে অন্য কিছু না, বরং কিছু আর্কিওলজিক্যাল স্ট্রাকচার যেগুলো মাটি থেকে দেখা যাচ্ছিল না, বোঝা যাচ্ছিল না, সেগুলো দেখতে হলে আকাশে প্লেনে করে যেতে হচ্ছে। তাহলে প্লেন থেকে বোঝা যাচ্ছে কোনোগুলো কোনো মাকড়সার, কোনোগুলো কোনো প্রাণীর, পাখির, এবং প্রায় 80 থেকে 100টা এইরকম আর্কিওলজিক্যাল হেরিটেজ আছে সেখানে, যেগুলো মাটি থেকে বোঝার কোনো উপায় নাই, কারণ প্রত্যেকটা হেরিটেজ 1-2 মাইল জুড়ে এই দাগগুলো, যার কারণে এই দাগগুলো দেখতে হলে অনেক উপরে উঠতে হয়। এটা কেন বললাম? এই গল্পটা বলার কারণ কি? এই গল্পটা বলার কারণ একটাই, যে আমরা সিপিসি যখন পড়ি তখন আমরা সবাই সরাসরি সিপিসির অর্ডারগুলো খুলেই, বই খুলেই সেটা পড়ার চেষ্টা করি। তাতে করে হয় কি, তাতে করে যেটা সবচেয়ে বড় সমস্যা হয়, পুরো সিপিসিটা এট এ গ্লান্স আমরা দেখতে পারি না যে সিপিসিতে আসলে কি বলা আছে। কিন্তু সিপিসিতে অর্ডারগুলো না পড়ে যদি আমরা অর্ডারগুলো, সমস্ত অর্ডারগুলো এক পলকে বোঝার চেষ্টা করি এট এ গ্লান্স যে সিপিসিতে আসলে কি বলা আছে, তাহলে অর্ডারগুলো দেখবো যে একটা সিকোয়েন্স মেনটেন করা আছে, একটা ক্রোনোলজি মেনটেন করা আছে। কারণ সিপিসি তো পার্লামেন্টে মানুষই আইন তৈরি করেছে, তো মানুষ যখন সিপিসিকে তৈরি করেছে তখন নিশ্চয়ই কোনো ক্রোনোলজি কিংবা কোনো সিকোয়েন্স মেনটেন করেই তৈরি করেছে। এই জন্য আমি ইনকা সভ্যতার এই এক্সাম্পলটা এখানে দিলাম, যে সিপিসি পড়তে হলে স্টুডেন্টদের প্রথমেই বলে রাখবো যে পুরো সিপিসিটা আগে, সবার আগে আমরা অর্ডার খুলেই, রুল পড়া না পড়ে, মূলত অর্ডারগুলোর উপরে একটু চোখ বোলাই, যেটা পড়লে আমাদের পুরো সিপিসিটা আমরা একটা গ্লান্স দেখতে পারবো এবং আমরা বুঝতে পারবো সিপিসির অর্ডারগুলো আসলে কিভাবে সাজাচ্ছে। এখন আমরা অর্ডারগুলো আলোচনা করার চেষ্টা করছি যে অর্ডারকে কিভাবে মনে রাখবো। প্রথমত ধরে নেই একটা মামলা, সিভিল মামলা, নানা রকম মামলা হতে পারে, যেমন রিকভারি অফ পজিশন, জমি উদ্ধারের মামলা, কিংবা বলা যেতে পারে ব্রিচ অফ কন্ট্রাক্ট, চুক্তি লঙ্ঘনের মামলা। তো আমি একটা চুক্তি করেছি আমার ভাড়াটিয়ার সঙ্গে, এখন ভাড়াটিয়া চুক্তি লঙ্ঘন করেছে। এখন আমি কি করব? ভাড়াটিয়া চুক্তি লঙ্ঘন করেছে, তাহলে এখানে বাদীকে আমি, ভাড়াটিয়া হচ্ছে কি বিবাদী কিংবা ডিফেন্ডেন্ট। তাহলে এখন প্রশ্ন, কেন মামলা করছি? মামলা করেছে, কজ অফ অ্যাকশন অ্যারাইজ করছে। স্যার, কজ অফ অ্যাকশন জিনিসটা কি? কজ অফ অ্যাকশন হচ্ছে মামলা করার কারণ। এমনি এমনি তো মামলা করেনি, কারণ হচ্ছে যখন চুক্তিটা তৈরি হয়েছিল, চুক্তিপত্রটা যখন তৈরি হয়েছিল, তখন কিন্তু মামলার কজ অফ অ্যাকশন অ্যারাইজ করেনি, তখন তো চুক্তি তৈরি হয়েছে। কিন্তু কোনো এক পার্টি যদি চুক্তির একটা রুল ব্রেক করে, চুক্তির একটা যে সেকশন কিংবা পয়েন্ট, সেটাকে যদি ব্রেক করে, তাহলে কিন্তু শুধুমাত্র মামলার কারণ তৈরি হবে। তাহলে কজ অফ অ্যাকশন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন মামলা করেছে? যেমন বিয়ের মামলাতে কজ অফ অ্যাকশন কি হতে পারে? যে স্যার আমাকে ভরণ পোষণ দিচ্ছে না, কজ অফ অ্যাকশন। স্যার আমাকে দেনমোহর দেয়নি, কজ অফ অ্যাকশন। তাহলে দেনমোহর না দেওয়াটা হচ্ছে মূলত কজ অফ অ্যাকশন অ্যারাইজ করেছে। তাহলে আমি যে এক্সাম্পলটা দিতে যাচ্ছিলাম, যে ব্রিচ অফ কন্ট্রাক্টের মামলাতে আমরা দেখছি যে পার্টি খুব গুরুত্বপূর্ণ। কে পার্টি? এখানে দুইটা পার্টি, একটা প্লেইন্টিফ, একটা ডিফেন্ডেন্ট, একটা বাদী, একটা বিবাদী। বাদী কাকে বলে? যার রাইট ভায়োলেশন হয়েছে। আর কে? পারসন হু ওয়ান্টস টু ফাইল এ স্যুট, যে মামলা দায়ের করতে চায়। অথবা কে? অথবা হচ্ছে হু ফিলস এগ্রিড, যে মূলত নিজেকে সংক্ষুব্ধ মনে করছে যে আমি আমার রাইট ভায়োলেশন করছে, আমি মামলা করতে চাই। হি ইজ কল্ড প্লেইন্টিফ, সে বাদী হিসেবে বিবেচিত হবে। তাহলে নাম্বার 1 আমরা দেখলাম বাদী। 2 নম্বর হচ্ছে কার বিরুদ্ধে মামলা করবে? যে বিবাদী। বিবাদীকে?
বিবাদী হচ্ছে এমন ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ আসছে যে সে রাইট ভায়োলেশন করছে, যার বিরুদ্ধে আমি সংক্ষুব্ধ, যার বিরুদ্ধে আমি মামলা ফাইল করতে চাই, হি ইজ কল্ড ডিফেন্ডেন্ট। তাহলে ডিফেন্ডেন্ট মিনস এ পার্সন অ্যাগেনস্ট হুম সামবডি ওয়ান্টস টু ফাইল এ স্যুট, যার বিরুদ্ধে একটা মূলত মামলা ফাইল করতে চাই, হি ইজ কল্ড ডিফেন্ডেন্ট। তাহলে পার্টি খুব গুরুত্বপূর্ণ ইস্যু কিনা? অবশ্যই গুরুত্বপূর্ণ ইস্যু। তাহলে পার্টি কারা হবে? এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। এই বিষয়টা অর্ডার 1। তাহলে আমরা অর্ডার 1 দেখলাম যে পার্টি কারা হবে, তারা পার্টি যদি একাধিক হয় সেক্ষেত্রে কি হবে, অর্থাৎ হু উইল বি দ্য পার্টিজ টু দ্য স্যুট, কারা মামলার পার্টি হবে, সেটা হচ্ছে অর্ডার 1। তাহলে অর্ডার 1 খুব দ্রুত আমাদের মনে থাকবে যে মামলার পার্টি রিলেটেড। দ্বিতীয় যে ইস্যু, মামলার পার্টি তো হলো আমি বাদী, আমার ভাড়াটিয়া বিবাদী। এখন মামলা তো তৈরি করতে হবে। কিভাবে মামলা তৈরি করব? তাহলে মামলা তৈরি করার জন্য একটা অর্ডার লাগবে, হাউ টু ফ্রেম এ স্যুট, কিভাবে একটা মামলা তৈরি করতে হবে, এইটা হচ্ছে অর্ডার 2। সেখানে আমরা এটা দেখব যে একটা মামলা কিভাবে তৈরি করতে হয়। তাহলে মামলার বাদী বিবাদী পেলাম, মামলা তৈরি করাও শিখলাম অর্ডার 2-তে। এখন নিশ্চয়ই এই মামলাটা আমি নিজে নিজে গিয়ে কোর্টে সাবমিট করতে পারবো না, কারণ এটা সাবমিট করার জন্য আমার একজন রিপ্রেজেন্টেটিভ লাগবে। তিনি কে? হি ইজ অ্যান অ্যাডভোকেট। তিনি কে? হি ইজ এ প্লিডার। তিনি একজন প্লিডার, অ্যাডভোকেট কিংবা আইনজীবী। তাহলে আইনজীবী সংক্রান্ত বা রিকগনাইজড এজেন্ট অ্যান্ড প্লিডার সংক্রান্ত যে সমস্ত বিষয় আলোচনা করা আছে সেটা অর্ডার 3-তে। তাহলে পার্টি হলো, মামলা তৈরি করলাম। এখন মামলা তৈরি করে আমি কার সাহায্য নেব, কার মাধ্যমে মামলা দায়ের করব? তাহলে আমাকে একজন এজেন্ট কিংবা প্লিডার লাগবে, একজন অ্যাডভোকেট লাগবে। তাহলে আমি প্লিডারের হেল্প নিলাম। তাহলে অর্ডার 3। এখন প্লিডারের হেল্প নেওয়ার পর প্লিডার এই মামলাটা কি করবে? মামলাটা দায়ের করবে। কোথায় করবে? লোয়েস্ট গ্রেড অফ কোর্ট কম্পিটেন্ট টু ট্রাই ইট, সবচেয়ে লোয়েস্ট গ্রেড অফ কোর্ট। কিসের লোয়েস্ট গ্রেড অফ কোর্ট? বলেছে ওই টাকার মধ্যে, পিকুইনারি ভ্যালুর মধ্যে সবচেয়ে ছোট কোর্ট। যেমন যদি 10 লাখ টাকা হয়, 10 লাখের মধ্যে ছোট কোর্ট কোনটা? 10 লাখের মধ্যে ছোট কোর্ট এখন অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট। যদি বলা হয় 30 লাখ, 30 লাখের মধ্যে ছোট কোর্ট কোনটা? 30 লাখের মধ্যে ছোট কোর্ট হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট কোর্ট। তাহলে মামলা দায়ের করতে হবে কোর্টে। তাহলে এই যে দায়ের কিভাবে করতে হবে, হাউ টু ইনস্টিটিউট এ স্যুট, এটা হচ্ছে অর্ডার 4। তাহলে পার্টি হলো, পার্টির পর হচ্ছে মামলা আমি তৈরি করলাম, তারপর আমি অ্যাডভোকেটের হেল্প নিলাম, অ্যাডভোকেট এবং আমরা সম্মিলিতভাবে এই মামলাটা কোর্টে গিয়ে দায়ের করলাম। তাহলে দায়ের করার নিশ্চয়ই একটা প্রসিডিউরস আছে, কিভাবে দায়ের করতে হবে, কখন দায়ের করতে হবে, দায়ের করার সময় যিনি এই মামলাটা রিসিভ করবেন তিনি কিভাবে সেগুলোকে মেনটেন করবেন, এগুলো সবগুলো অর্ডার 4-এ বলা আছে। তাহলে কত ইজি। তাহলে একটা মামলা শুরু থেকে শেষ পর্যন্ত মূলত অর্ডারগুলোতে সিকোয়েন্সিয়ালি দেওয়া আছে। এরপর মামলা দায়ের হলো, মামলা দায়ের হওয়ার পর কোর্ট কি করবে? প্রথম কাজ, যিনি বিবাদী তাকে তো জানাতে হবে, কারণ সে কেমন করে জানবে যে কোর্টে তার বিরুদ্ধে মামলা হয়েছে কিনা? আমি কিন্তু গল্পের ছলে বলছি, এই বিষয়গুলো খুবই ইজি। তো ডিফেন্ডেন্ট তো জানতে হবে যে ভাই আমার বিরুদ্ধে একজন একটা মামলা করেছে। কে করেছে আমার বিরুদ্ধে মামলা? ও আচ্ছা, অমুক ব্যক্তি করেছে। কিসের উপরে করেছে? ও আচ্ছা, চুক্তি লঙ্ঘন করেছি। আচ্ছা, কত তারিখে আমি চুক্তি লঙ্ঘন করেছি বলে সে অভিযোগ দিয়েছে। তাহলে তার তো ডিটেলস জানতে হবে। তাহলে এটা তাকে কে জানাবে? এটা তাকে কোর্ট জানাবে। কোর্ট এটা কিসের মাধ্যমে জানাবে? কোর্ট এটা সমনের মাধ্যমে জানাবে। সমন কিংবা হচ্ছে তাকে একটা নোটিশ দেবে। তাহলে সমন ইজ ওয়ান কাইন্ড অফ নোটিশ। কে দেবে এটা? হুইচ ইজ সার্ভড বাই দ্য কোর্ট। সেটা কোর্ট থেকে সার্ভড হবে। কাকে দেবে? টু দ্য ডিফেন্ডেন্ট। ডিফেন্ডেন্টকে দেবে। কেন দেবে? বিকজ হি মাস্ট বি প্রেজেন্টেড অর অ্যাপিয়ার্স বিফোর দ্য কোর্ট। তাকে অবশ্যই কোর্টের সামনে হাজির হতে হবে। কেন হাজির হতে হবে? তাকে ডিফেন্ড করার জন্য হাজির হতে হবে। তাহলে আমরা দেখছি ডিফেন্ডেন্টকে সমন দেওয়া এটা একটা অনেক বড় প্রক্রিয়া। সমন কিভাবে দিতে হবে, সমন দেওয়ার প্রক্রিয়া কীরকম, সমনের ক্ষেত্রে বাড়িতে দিতে হবে নাকি অফিসে দিতে হবে, এই রকম ডিটেলস আলোচনাগুলো আছে অর্ডার 5-এ। তাহলে অর্ডার 5 মূলত ইস্যু অ্যান্ড সার্ভিস অফ দ্য সমন, অর্থাৎ কিভাবে সমন দিতে হবে তার প্রক্রিয়াগুলো অর্ডার 5-এ বলা আছে। এখন সমন তো দেয়া হলো, বাদী এবং বিবাদী যে মামলাটা করবে সেই মামলায় তারা নিশ্চয়ই গল্প করবে না। যেমন এমন ডকুমেন্ট সাবমিট করলো যে ডকুমেন্টে সে 10 বছর আগের গল্প তুলে ধরলো। কোর্টের এগুলো জানার দরকার আছে? অবশ্যই না। কোর্টে শুধু জানতে হবে কখন থেকে মামলার ফ্যাক্ট ইস্যুটা অ্যারাইজ করছে এবং মূল ফ্যাক্টটা কি। রিলেভেন্ট ইস্যু হলে হয়তো 2-1 মাস কিংবা 1 বছর আগের ঘটনাও তুলতে পারে। গল্পের মধ্যে কোনটা কোর্ট শুনবে? রিলেভেন্ট বিষয়গুলো শুনবে। কোনটা শুনবে না? ইরিলেভেন্ট বিষয়গুলো শুনবে না। যেগুলো রিলেভেন্ট কোর্ট শুধু সেগুলোই শুনবে, যেগুলো ইরিলেভেন্ট সেগুলো কোর্ট স্কিপ করবে। কোর্ট বলবে যে ভাই এত কথা বলো না, এত কথা শোনার আমার কোনো দরকার নাই, তুমি শুধু সেগুলোই তোমার ডকুমেন্টে লেখো যেটা এই মামলার সাথে জড়িত।
তাহলে কিভাবে লিখতে হবে এইটা সম্পর্কে বলা আছে অর্ডার 6, 7, 8। 6 হচ্ছে প্লিডিংস, জেনারেলি প্লিডিংস, 7 হচ্ছে প্লেইন্ট এবং 8 হচ্ছে রিটেন স্টেটমেন্ট। প্লিডিংস কাকে বলে? প্লিডিংস মানে হচ্ছে বাদীর প্লেইন্ট এবং বিবাদী রিটেন স্টেটমেন্ট। বাদী যে ডকুমেন্টটা সাবমিট করবে, দিস ইজ কল প্লেইন্ট, সেটাকে আর্জি বলে। আমি যদি বাদী হয়ে থাকি, আমি যদি মামলা করি, তাহলে আমি যে ডকুমেন্টটা সাবমিট করব এটা প্লেইন্ট। বিবাদীকে হাজির হওয়ার পর তার একটা ডকুমেন্ট সাবমিট করতে বলবে, এটা হচ্ছে জবাব কিংবা রিটার্ন স্টেটমেন্ট। তাহলে এগুলো কেমন হবে? এই জবাব রিটার্ন স্টেটমেন্টে কি লেখা যাবে না, কি লিখতে হবে, এই সম্পর্কে ডিটেলস বলা আছে অর্ডার 6-এ। কি বলা আছে সেখানে? বলেছে যে তুমি রিলেভেন্ট ইস্যুগুলো লেখো, তুমি সবসময় ফ্যাক্টগুলো লেখো, তুমি কিন্তু কোনো আইন লিখবে না, তুমি কিন্তু কোনো এভিডেন্স লিখবে না। তাহলে এভিডেন্স এবং লয়ের বিষয়গুলো কোর্টে প্রমাণ হবে, তুমি শুধু ঘটনা লিখে যাও। তারপর আমি দেখব, কোর্ট বলছে এটা, যে তারপর আমি দেখব যে এটার উপরে কি সিদ্ধান্ত নেওয়া যায়। তাহলে গল্পগুলো লেখা যাবে না, গল্পগুলো লিখতে হবে, কিন্তু গল্পের পিছনে এমন কোনো গল্প লেখা যাবে না যেটা এই মামলার সাথে কোনো রকম রিলেভেন্সি নেই। এইটা বলা আছে অর্ডার 6-এ। তাহলে অর্ডার 6-এ মূলত প্লিডিংস নিয়ে আলোচনা করা আছে। এখন বাদীকে বললো যে তোমার ডকুমেন্টে তুমি কি কি উল্লেখ করবা, কোর্টের নাম, তারপর হচ্ছে পার্টির নাম। বিবাদীকে বললো যে তোমার ডকুমেন্টে তুমি কি কি উল্লেখ করবা, কোর্টের নাম, বাদী বিবাদীর নাম। আচ্ছা, বাদীকে বললো যে তুমি যখন মামলার ফ্যাক্ট লিখবা তখন এইভাবে লিখবে। বিবাদীকে বললো যে তুমি তার ফ্যাক্টগুলোকে না না করে দিবা, যে এটা আমি স্বীকার করি না, এটা আমি স্বীকার করি, এত তারিখে চুক্তি হয়েছিল না, এত তারিখে আমি তার টাকা দেয়ার না দেওয়ার বিষয়ে যে সে বলেছে সেটা মানি না, আসলে এত তারিখে আমি টাকা দিয়েছিলাম। তাহলে বাদীর প্লেইন্ট এবং বিবাদী রিটেন স্টেটমেন্ট কেমন হবে সেটা বলা আছে অর্ডার 7 এবং 8-এ। তাহলে 6, 7, 8 মূলত হচ্ছে এই ডকুমেন্ট দুইটার নেচার কেমন হবে, এই ডকুমেন্ট দুইটা অর্থাৎ প্লেইন্ট এবং রিটেন স্টেটমেন্ট দেখতে কেমন হবে সেটা নিয়ে ডিটেলস বলা আছে অর্ডার 6, 7, 8-এ। তাহলে আমরা আবার একটু মেমোরাইজ করি। প্রথমত হচ্ছে মামলা দায়ের করবে কারা, পার্টিরা, অর্ডার 1। সেকেন্ড হচ্ছে মামলা কিভাবে তৈরি করতে হবে, ফ্রেম অফ দ্য স্যুট, এটা হচ্ছে অর্ডার 2। থার্ড হচ্ছে শুধু ফ্রেম করার পর হবে না, একজন অ্যাডভোকেট নিয়োগ করতে হবে, অর্ডার 3। তারপর কি এই মামলাটা দায়ের করতে হবে, অর্ডার 4। তারপর দায়ের করার পর কোর্ট একটা সমন ইস্যু করবে, অর্ডার 5। সমন ইস্যু করার পর দুই পার্টি আসার পর তাদের ডকুমেন্ট নিয়ে আসবে, এই ডকুমেন্টগুলো দেখতে কেমন হবে, কোন কোন বিষয় ডকুমেন্টের মধ্যে থাকবে, কোন কোন বিষয় থাকবে না, অর্ডার 6, 7, 8। কত সোজা। সিপিসি পড়তে গিয়ে অনেকেই বিভ্রান্ত হয়ে যায়, স্যার এই বিষয়গুলো কেমন করে পড়বো। আগে তো তুমি বোঝো যে এই বিষয়গুলো পড়ার ক্ষেত্রে একটা সিকোয়েন্স সিপিসির মধ্যেই মেনটেন করা আছে। দ্বিতীয়ত অর্ডার 9, সেখানে কি পার্টিরা তো এখন ডকুমেন্ট সাবমিট করলো, কোর্ট এবার বললো আগামী এত তারিখে আপনারা কোর্টে আসেন। কোর্ট এবার একটা ডেট ফিক্সড করে দিল, কোর্ট বললো যে আগামী 2 এপ্রিল আপনারা কোর্টে আসবেন। এখন 2 এপ্রিল সেদিন রবিবার, কোর্টে আসলো সবাই। তাহলে সেদিন যদি পার্টিরা আসে কেমন হবে, দুই পার্টি আসলে কেমন হবে, এক পার্টি আসছে আরেক পার্টি আসে নাই কেমন হবে, প্লেন্টিফ এসেছে ডিফেন্ডেন্ট আসে নাই কেমন হবে, ডিফেন্ডেন্ট এসেছে প্লেন্টিফ আসে নাই কেমন হবে, 10 জন প্লেন্টিফের মধ্যে 5 জন আসছে 2 জন আসে নাই কেমন হবে, 2 জন ডিফেন্ডেন্টের মধ্যে 1 জন এসেছে 1 জন আসে নাই কেমন হবে। তাহলে এই সংক্রান্ত সমস্ত বিষয় হচ্ছে অর্ডার 9, অর্থাৎ এপিয়ারেন্সেস অফ দ্য পার্টি, পার্টিদের হাজিরা সংক্রান্ত বিষয় হচ্ছে অর্ডার 9। তাহলে ডকুমেন্ট সাবমিট করার পর নিশ্চয়ই একটা ডেট দেবে, এবং সেই ডেটে কেউ উপস্থিত এবং অনুপস্থিত থাকলে তার ফলাফল কেমন হবে সেটা হচ্ছে অর্ডার। কোর্ট দেখলো আরেকটা ডেট দিল, তাহলে যে ঠিক আছে 2 এপ্রিল যেহেতু পার্টিরা আসে নাই, আরেকটা ডেট দিলাম, সেটা হচ্ছে 10 এপ্রিল। 10 এপ্রিল এবার পার্টিরা আসলো, পার্টিরা আসলে পার্টিদের কি করবে, এবার এক্সামিন করবে মামলা কি, তুমি তো ডকুমেন্ট সাবমিট করছো, আমি তো ডকুমেন্ট দেখেছি কিন্তু তোমার তো মুখের কথা শুনিনি, তাহলে তোমাকে একটু এক্সামিন করি, তোমাকে কিছু প্রশ্ন করি যে এই ডকুমেন্ট তুমি কিভাবে বলছো, তোমার ডকুমেন্টের বিপরীতে ডিফেন্ডেন্ট কি বলছে, ডিফেন্ডেন্টের বক্তব্য। তাহলে পার্টিদের একটা এক্সামিনেশন নেবে আরেকটা নতুন ডেটে, এটা হচ্ছে অর্ডার 10। তাহলে অর্ডার 10 কি, যে এক্সামিনেশন অফ দ্য পার্টিস বাই দ্য কোর্ট, কোর্ট দুই পার্টির এক্সামিনেশন নেবে। ভেরি গুড, তাহলে শুরু হয়ে গেল মামলা। তাহলে পার্টিরা হাজির হলো, পার্টিরা হাজির হওয়ার পর তাদের এক্সামিনেশন নেওয়া হলো। এখন কোর্ট কি শুধুই তাদের এক্সামিনেশন এবং ডকুমেন্ট দেখে মামলার ঘটনা বুঝতে পারবে? কখনো কখনো বুঝতে পারেন না। এবার পার্টিদের ডকুমেন্ট হাজির করতে হবে, যে স্যার ওই ডকুমেন্টটা দেখতে চাই, সে তো দাবি করেছে আমি নাকি তার টাকা দেইনি, তো আমি তো তাকে টাকা দিয়েছি, আমার কাছে চেক আছে, সে কোন হিসাবে দাবি করেছে যে টাকা দেয়নি, তার কোনো ডকুমেন্ট আছে কিনা? হ্যাঁ তার ডকুমেন্ট আছে,
কোনটা সেটা? যে তার হচ্ছে একটা খাতায় লেখা আছে, তো খাতাটা হাজির করা হোক, এটা দেখতে চাই স্যার আমি একটু। কোর্টকে না, আমি দেখতে চাই, কারণ আমার একটা প্রিপারেশন দরকার। তাহলে এটার নাম হচ্ছে ডিসকভারি। স্যার আমার কিছু প্রশ্ন আছে, আমি প্রশ্ন করতে চাই, তাহলে এটার নাম হচ্ছে ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশন। ফার্দার কোনো তথ্য জানার জন্য, ফার্দার কোনো ইনফরমেশন জানার জন্য, এটা হচ্ছে অর্ডার 11। তাহলে একটা মামলা শুরু হলো, আরও তো জানতে হবে কিছু, মামলার তো ডকুমেন্ট এবং তাদের বক্তব্য শুনে সবকিছু বোঝা যাচ্ছে না। তাহলে দুই পার্টি ডকুমেন্ট দেখতে চাইতে পারে, ডিসকভারি ইন্সপেকশন। এবার কিছু বিষয় আছে যেগুলো স্বীকার করো, যে তোমাদের কোনো কিছু স্বীকার করার আছে কিনা। কোর্ট এবার দুই পার্টিকে জিজ্ঞেস করবে তোমাদের কোনো কিছু স্বীকার করার আছে কিনা। তখন দুই পার্টি অ্যাডমিট করবে যে স্যার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, এত তারিখে আমি তাকে 50,000 টাকা দিয়েছি। অপর পার্টি বলল ঠিক আছে হ্যাঁ সে আমাকে 50,000 টাকা দিয়েছে, তবে স্যার আরও 1 লাখ পাবো। সে বললো না স্যার আর 1 লাখ না, আর 50,000 পাবে। তাহলে যে বিষয়টা স্বীকার করা হলো সেটার নামে অ্যাডমিশন। দুই পার্টি অ্যাডমিশন করলে সুবিধা কি? কোর্টের সময় লাভ বাঁচবে। আর সুবিধা কি? পার্টিদের সময় বাঁচবে। আর সুবিধা কি? কস্ট বাঁচবে। আর সুবিধা কি? ওই বিষয়টা নিয়ে আর কোনো এভিডেন্সের দরকার নাই, কারণ যে বিষয়টা অ্যাডমিটেড, যেটা স্বীকৃত, সে বিষয় নিয়ে এভিডেন্সের দরকার নেই। এটা এভিডেন্স আইনের একটা ডক্ট্রিন, যে অ্যাডমিটেড ইস্যুস শুড নট বি প্রুভড। যেটা অ্যাডমিটেড বিষয় সেটা প্রমাণ করার দরকার নাই। তাহলে যেটা প্রমাণ করার দরকার নাই সেটা অ্যাডমিশন। এবং সেই অ্যাডমিশনটা কেন করা হচ্ছে? পার্টিরা যেন এটা সময় বাঁচে, পার্টিদের যেন খরচ বাঁচে, কোর্টেরও সময় বাঁচে। তাহলে অ্যাডমিশন একটা গুরুত্বপূর্ণ পার্ট কিনা, এটা হচ্ছে অর্ডার 12। এরপর হচ্ছে কিছু কিছু ডকুমেন্ট কোর্ট বলবে যে এগুলো দরকার নাই, এই ডকুমেন্টটাই মামলার সঙ্গে রিলেভেন্ট না, এই ডকুমেন্টটা হাজির করো। প্রোডাকশন, ইম্পাউন্ডিং অ্যান্ড রিটার্ন অফ দ্য ডকুমেন্ট, এটা হচ্ছে অর্ডার 13। তাহলে অর্ডার 11, 12, 13 এটা মূলত কেন? এটা মামলার প্রসিডিংসের একটা পার্ট, যেখানে ফার্দার তথ্য জানার জন্য এই ঘটনাগুলো ঘটতে হয়। যে মামলা তো হলো, দুই পার্টি এখন দুই পার্টির তথ্য জানতে চায়, দুই পার্টির কথা শুনতে চায়, দুই পার্টি যে ডকুমেন্ট হাজির করতে চায় সেটা দেখতে চায়। তাহলে এটার জন্য হচ্ছে অর্ডার 11, 12, 13। মামলা কিন্তু এখনো ট্রায়াল শুরু হয়নি। আমরা শুধুমাত্র পার্টিরা হাজির হলো, পার্টিরা ডকুমেন্ট সাবমিট করলো, পার্টিদের বক্তব্য উপস্থাপন করলো এবং পার্টিরা কিছু ডকুমেন্ট দেখতে চাচ্ছে এবং কিছু বিষয় স্বীকার করলো। কোর্ট কিন্তু এখনো মামলার প্রসিডিং শুরু করেনি। এইবার 14-এ এসে কোর্ট প্রসিডিং শুরু করলো। কি সেটা? যে সমস্ত ঘটনা, সমস্ত ডকুমেন্ট থেকে আমি দেখলাম যে এই ব্যক্তি 2টা জিনিস স্বীকার করেছে, 3টা জিনিস অস্বীকার করছে। তাহলে যে 2টা জিনিস স্বীকার করছে সেগুলো ইস্যু না, কারণ সেটা তো দুই পার্টি স্বীকার করে ফেলেছে, সেটা ইস্যু না। আর যে 3টা জিনিস দুই পার্টি অস্বীকার করেছে, অর্থাৎ এক পার্টি স্বীকার এক পার্টি অস্বীকার করেছে, সেইটাকে ইস্যু হিসাবে তিনি একটা ইস্যু, যেটাকে বলা হচ্ছে সেটেলমেন্ট অফ দ্য ইস্যু, অর্থাৎ ইস্যু গঠন করলো। তাহলে ইস্যু জিনিসটা খুব সোজা। কি সেটা? যে মামলার এক পার্টি স্বীকার করেছে, যেমন এক পার্টি বলেছে আমি 50,000 দিয়েছি, আরেক পার্টি বলেছে 1 লাখ দিয়েছে। তাহলে ইস্যু এখানে 50,000 দিয়েছে নাকি 1 লাখ দিয়েছে, এটা একটা ইস্যু। দ্বিতীয় বলেছে আমি 3 তারিখে চেক ইস্যু করছি, সে বলেছে না 3 তারিখে কোনো চেক ইস্যু করেনি, তাহলে চেক ইস্যু করছে কিনা করেনি, এটা একটা ইস্যু। তারপর কি, যে ঘর ভাড়া, সে ঘর ভাড়া বাবদ হচ্ছে প্রতি মাসে 10,000 টাকা দেওয়ার কথা, সে বলেছে না আমি 12,000 টাকা করে দিয়েছি, তাহলে 12,000 নাকি 10,000, এটা একটা ইস্যু। তাহলে এই 3টা ইস্যু নিয়ে হচ্ছে কোর্ট ইস্যু ফ্রেম করবে। তাহলে ইস্যু ফ্রেম একটা খুব ইম্পর্টেন্ট, এবং এখান থেকে অনেক স্কলার বলে থাকেন যে এখান থেকেই মামলাটা শুরু হচ্ছে। তাহলে আমি আবার বলছি, 14 খুব সোজা। কোর্ট দুই পার্টি যেটা স্বীকার করবে অস্বীকার করবে, অর্থাৎ এক পার্টি স্বীকার করবে, আরেক পার্টি যেটা অস্বীকার করবে, সেখান থেকে ইস্যু তৈরি করবে। এখন আরেকটা প্রশ্ন, এই ইস্যুকেই ক্রিমিনাল মামলাতে বলা হচ্ছে যে চার্জ। এক পার্টি বললো আমি খুন করিনি, আরেক পার্টি বললো খুন করছে। তাহলে এখানে চার্জ হচ্ছে খুন করা, খুন করেছে কি করেনি। চার্জ এবং ইস্যু মূলত রিলেভেন্ট বিষয়। একটা ক্রিমিনাল মামলার ক্ষেত্রে ইউজ করা হয় এই টার্মটা, একটা সিভিল মামলার ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে 14 এসে আমরা দেখলাম যে কোর্ট সমস্ত বক্তব্য থেকে মূলত ইস্যু ফ্রেম করবে। তাহলে ডিটারমিনেশন অফ ইস্যু বা ফাইনালাইজেশন অফ দ্য ইস্যু অর সেটেলমেন্ট অফ দ্য ইস্যু, এটা হচ্ছে অর্ডার 14-এর খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কোর্ট এবার ইস্যু নির্ধারণ করলো। ইস্যু নির্ধারণ করা মানে হচ্ছে কোর্ট ট্রায়ালের জন্য এখন প্রস্তুত, কারণ কোর্ট তো বুঝতে পেরেছে যে এই মামলার কোন কোন বিষয়গুলো নিয়ে মামলা রাইজ করেছে। ইস্যু, তাহলে ইস্যু না থাকলে মামলা চলবে না। কিন্তু আমি আবার বলছি, ইস্যু কে নির্ধারণ করে? কোর্ট। কোথা থেকে নির্ধারণ করে? এক পার্টি স্বীকার করবে, অপর পার্টি অস্বীকার করবে, সেখান থেকে ইস্যু সেটেল করবে, এবং এই সেটেলমেন্ট থেকেই মূলত মামলা কোর্ট শুরু করবে। তাহলে 14 শেষ হচ্ছে। ইস্যু সেটেল করার পর এত সোজা বিষয় যে একদিনই কোর্ট বুঝতে পারতেছে এই মামলার পরিণতি কি হবে, বা এই মামলাটাকে একদিনেই ডেট দিয়ে সেটেল করা যাচ্ছে। তাহলে সেটা হচ্ছে ডিসপোজাল অফ দ্য স্যুট অ্যাট দ্য ফার্স্ট হিয়ারিং। তাহলে বিষয়টা হচ্ছে যে পার্টিরা যখন
কোনো একটা মামলা দেখা যাচ্ছে প্রথম দিনেই বোঝা যাচ্ছে যে পার্টিরা এই মামলার সঙ্গে পক্ষভুক্ত নয়, তখন মামলার প্রথম দিনেই মামলাটাকে ডিসপোজ করে দেওয়া যাচ্ছে। এটা হচ্ছে ডিসপোজাল অফ দ্য স্যুট অ্যাট দ্য ফার্স্ট হিয়ারিং, অর্ডার 15। এত বড় মামলা যে কোর্টকে বুঝতে হচ্ছে, তাহলে কোর্ট এবার কি করবে? কোর্ট এবার সমন দেবে। কাকে দেবে? সাক্ষীদের। দুই পার্টিকে বলবে তোমাদের সাক্ষী আছে কিনা? আছে স্যার। তোমাদের সাক্ষী আছে কিনা? আছে। দুই পার্টিকে বললো তাহলে সাক্ষীদের সমন দাও। দুই পার্টির সাক্ষীকে সমন দিয়ে হাজির হবে। কেন? কারণ একদিনে সেটেলমেন্ট হচ্ছে না, তাহলে এটা হচ্ছে অর্ডার 16। তাহলে মামলা যদি ফার্স্ট হিয়ারিং এর ডেটে শেষ হয় তাহলে সেটা অর্ডার 15। আর যদি না হয়, মামলা যদি কমপ্লেক্স হয়, মামলা যদি একেবারেই হচ্ছে লেন্দি হয়, তাহলে সেক্ষেত্রে মামলার আরেকটা ডেট দিয়ে এবং এই একটার পর একটা ডেট চলতে থাকবে সাক্ষীদের হাজির করার জন্য। তাহলে সাক্ষীকে হাজির করা বা অর্ডার 16 সেটা হচ্ছে সমনিং অ্যান্ড অ্যাটেন্ডেন্স অফ দ্য উইটনেস, অর্থাৎ সাক্ষীকে হাজির করা এবং সাক্ষীকে সমন দেয়া, এটা হচ্ছে 16। তাহলে সাক্ষীরা হাজির হলো। স্যার আমি সাক্ষীকে হাজির করতে পারছি না, একটু সময় দেন। অপর পার্টি বললো স্যার আমাকে একটু সময় দেন। তাহলে এখন কোর্ট কি করবে? বলবে ঠিক আছে সময় দিচ্ছি। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাডজার্নমেন্ট, এটার নাম হচ্ছে মুলতবি। কোর্ট মুলতবি করে রাখলো, অ্যাডজার্ন করে রাখলো। কতদিনের জন্য? যৌক্তিক সময়ের জন্য। সেটা 10 দিন হতে পারে, 20 দিন হতে পারে। কেন? সাক্ষী হাজির করতে পারছে না। তাহলে টাইম পিটিশন কিংবা অ্যাডজার্নমেন্টের জন্য যে কোনো গ্রাউন্ডে, যে কোনো রিজনেবল গ্রাউন্ড, স্যার অসুস্থ ছিলাম, স্যার গত ডেটে আসতে পারিনি, আমার অ্যাডভোকেট খুব বিজি ছিল, তিনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, একটা ইম্পর্টেন্ট মামলা চলে গেছেন, স্যার আমার অ্যাডভোকেটের মা মারা গেছেন, স্যার আমার নিজেরই মা মারা গেছে, এইরকম যে কোনো গ্রাউন্ডে কোর্ট কি করবে? এবার অ্যাডজার্ন করবে, মুলতবি করবে। এটা হচ্ছে 17। অ্যাডজার্নমেন্ট সম্পর্কে বলা আছে 17-এ। তাহলে কিন্তু অ্যাডজার্নমেন্ট হলো। এরপর একটা ডেট দিল, ঠিক আছে আগামী অমুক ডেটে তোমরা আসো। তাহলে সেটা কি? সেটা 15ই মে আসো। 15 মে দুই পার্টিকে হাজির হওয়ার জন্য বললো। সেদিন এখন কি হবে? পার্টিদের সাক্ষ্য গ্রহণ শুনবে, ক্রস করবে, চিপ করবে, জবানবন্দি যেটাকে আমরা বলি, প্রত্যেকটা সাক্ষীকে কোর্টের মধ্যে উপস্থাপন করে তাদের বক্তব্য শুনবে, ডকুমেন্টগুলোর উপরে আলোচনা হবে। তাহলে এটা হচ্ছে হিয়ারিং অফ দ্য স্যুট অ্যান্ড এক্সামিনেশন অফ দ্য উইটনেস। কোর্টে যে পার্টিরা ডকুমেন্ট ইউজ করবে, নিশ্চয়ই সেটা এমনি এমনি ডকুমেন্ট ইউজ করবে না, এফিডেভিট করে করতে হবে। তাহলে এফিডেভিট নিয়ে অর্ডার 19। কিভাবে এফিডেভিট করতে হবে, কোন কোন ডকুমেন্ট এফিডেভিট করতে হয়, সেগুলো সম্পর্কে অর্ডার 19। আচ্ছা, তাহলে 19 পর্যন্ত আমরা চলে গেলাম। এরপর কি হলো? এরপর হচ্ছে কোর্ট সমস্ত হিয়ারিং শেষ করে, অর্থাৎ 18-র যে প্রসিডিউরস সেটা শেষ করে কোর্ট এবার কি করবে? সিদ্ধান্ত দেবে, ডিক্রি দেবে, জাজমেন্ট দেবে। ডিক্রি কাকে বলে? ফাইনাল ডিক্লারেশন, যার মাধ্যমে মূলত রাইটস এবং লাইবিলিটি পার্টির তৈরি হবে। কোর্ট বলে দিল তুমি প্রতি মাসে 10,000 করে দিবা এখন, আর কোর্ট বলে দিল যে এই 10 লাখ টাকা তুমি 5 তারিখের মধ্যে দেবে। তাহলে এটার নাম ডিক্রি। তাহলে যার মাধ্যমে পার্টিদের রাইটস এবং লাইবিলিটিগুলো প্রতিষ্ঠিত হবে, যে ঘোষণার মাধ্যমে, যে ডিক্লারেশনের মাধ্যমে, এটা ডিক্রি। আচ্ছা, এই ডিক্রির পিছনে যে গ্রাউন্ডস, কেন দিচ্ছে, কোন আইনের উপরে, কোন সেকশনের উপরে, এগুলো হচ্ছে জাজমেন্ট। তাহলে জাজমেন্ট ইজ দ্য এলাবোরেশন অফ দ্য ডিক্রি, জাজমেন্ট ইজ দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য ডিক্রি, অ্যান্ড ডিক্রি ইজ দ্য ফাইনাল ডিক্লারেশন অফ দ্য জাজমেন্ট। তাহলে জাজমেন্ট এবং ডিক্রি দিচ্ছে কোর্ট, তাহলে মামলা শেষ। তাহলে একটা মামলা ইস্যু গঠন থেকে শুরু করে ডিক্রি পর্যন্ত শেষ হয়ে গেল। এখন আমি বললাম স্যার আমি মামলায় জিতে গেছি। কোর্ট বলবে হ্যাঁ জিতে গেছো, স্যার আমার টাকা সে দিচ্ছে না, আমার টাকা আদায় করে দেন। এটা নাম হচ্ছে এক্সিকিউশন অফ দ্য ডিক্রি, অর্ডার 21। তাহলে এই যে স্যার সে আমাকে ডিভোর্স দিয়েছে, স্যার ডিভোর্স দেওয়ার পর সে আমাকে মেইনটেনেন্স দিচ্ছে না, ভরণ পোষণ দিচ্ছে না, স্যার আমার ভরণ পোষণ কত টাকা হবে আপনি বলে দিয়েছেন, কিন্তু সে টাকা দিচ্ছে না, ঠিক আছে আপনি আদায় করে দেন। তখন কোর্ট কি করবে? তার ভরণ পোষণ আদায় করে দেবে, অথবা তার কোনো প্রপার্টি থাকলে সেগুলো ক্রোক করবে, অথবা প্রপার্টি ক্রোক করে সেটা সেল করবে, অথবা তাকে ইমপ্রিজনমেন্ট কিংবা হচ্ছে জেলে রাখবে। তাহলে যেটাই করুক না কেন, এটা নাম হচ্ছে এক্সিকিউশন। তাহলে খুব সোজা আমরা 21টা অর্ডার একেবারে মুখস্থ করে ফেললাম। যে অর্ডারগুলো সিপিসির আমরা আসলে কিভাবে পড়বো? প্রথম যেটা পড়বো যে পার্টি, কারা পার্টি হবে, অর্ডার 1। পার্টির পর হচ্ছে তারা কিভাবে মামলা ফ্রেম করবে, মামলা তৈরি করবে, অর্ডার 2। তৈরি করার পর তারা কাকে নিয়োগ দেবে, অ্যাডভোকেটকে নিয়োগ দেবে, অর্ডার 3। অ্যাডভোকেট কি করবে, মামলা সাবমিট করবে, অর্ডার 4। মামলা সাবমিট করার পর কোর্ট কি করবে, একটা সমন ইস্যু করবে হচ্ছে ডিফেন্ডেন্টকে, যে তোমার বিরুদ্ধে মামলা হচ্ছে, অর্ডার 5। তারপর প্লেন্টিভ এবং ডিফেন্ডেন্ট অর্থাৎ বাদী বিবাদী কি করবে, ডকুমেন্ট সাবমিট করবে, সেই ডকুমেন্টগুলো দেখতে কেমন হবে, অর্ডার 6, 7, 8। তারপর দুই পার্টিকে কোর্ট কি করবে, একটা ডেট দেবে, সেই ডেটে কি হবে, দুই পার্টি হাজির হবে, এটার নাম হচ্ছে অ্যাপিয়ারেন্স অফ দ্য পার্টি, অর্ডার 9। তারপর কি হবে, মামলার দুই পার্টির কথা শুনবে, এক্সামিনেশন অফ দ্য পার্টিস, অর্ডার 10।
তারপর এক্সামিনেশন অফ পার্টিস এর পর দুই পার্টি এখন ফার্দার তাদের কোনো ইন্সপেকশন কিংবা কোনো ডকুমেন্ট, তাদের কোনো ইন্সপেকশন কিংবা আরো আবিষ্কার, আরো জানার বিষয় থাকে কিনা, বা কোনো বিষয় স্বীকার করে কিনা, বা যে ডকুমেন্ট হাজির করেছে সেটা বাতিল করে কিনা, এই সংক্রান্ত অর্ডার হচ্ছে অর্ডার 11, 12, 30। তারপর কি হবে, কোর্ট সমস্ত বক্তব্য শুনে তার ইস্যু সেটেল করলো। অর্ডার 14 এর প্রথম দিনে মামলা সেট করে দিতে পারে বা সেটেল করে দিতে পারে। ডিসপোজাল অফ দ্য সুট এট দ্য ফার্স্ট হিয়ারিং, অর্ডার 15। ফার্স্ট হিয়ারিং এ হলো না, ফার্স্ট হিয়ারিং এ যখন হলো না তখন কি হবে, দুই পার্টি তাদের স্ব স্ব সাক্ষ্য উপস্থাপন করবে, অর্ডার 16। তারপর কি হবে, দুই পার্টি সময় চাচ্ছে, অর্ডার 17, অ্যাডজার্নমেন্ট। তারপর কি হবে, দুই পার্টির হিয়ারিং হবে, হিয়ারিং এ হচ্ছে ক্রস এক্সামিনেশন হবে, অর্ডার 18। অর্ডার 18 এর পর দুই পার্টি যে ডকুমেন্ট হাজির করবে সেটাকে এফিডেভিট দিয়ে হাজির করতে হবে, অর্ডার 9। তারপর কি হবে, কোর্ট একটা ডিক্রি কিংবা জাজমেন্ট দেবে, অর্ডার 20। মামলা শেষ। এরপর হচ্ছে এই ডিক্রি কিংবা জাজমেন্টকে এখন আমি এটা বাস্তবায়ন করতে চাই, এখন এনফোর্স করতে চাই। স্যার ডিক্রি দিয়েছেন কিন্তু এটা বাস্তবায়ন করেন, অর্ডার 21। তাহলে একটা মামলা কিভাবে পার্টি দিয়ে শুরু হয়ে 21 পর্যন্ত এক্সিকিউশন, আমরা পুরো ডিটেল জানলাম। আশা রেখে আজকের লেকচার সবার খুব কাজে দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।